আসসালামু আলাইকুম। আমাদের রেগুলার অনলাইন ক্লাসের মধ্যে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের বায়োলজি ক্লাস নাম্বার 2, রেগুলার ক্লাস নাম্বার বায়োলজি হচ্ছে 2। ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা জয়েন করতেছো তোমরা হচ্ছে জাস্ট তোমাদের নামটা একটু মেনশন করে দিবা কমেন্ট সেকশনে গিয়ে। আর হচ্ছে তোমাদের ফ্রেন্ড যারা এখনো জয়েন করে নাই তাদেরকে একটু মেনশন করে দাও যাতে তারা লাইভে জয়েন করে। আর আমার সাউন্ডটা ঠিক আছে নাকি, লেখা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি একটু আমাকে জানান। আচ্ছা, সব ক্লিয়ার আছে, তোমরা সবাই জানাই দিছো। যারা জয়েন করেন তাদেরকে একটু মেনশন করে দাও তারা যাতে জয়েন করে। সকাল সকাল আসলে কিছু করার নাই, অনেক সকালে এখনো। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সামনে আজকে আসছি ভাইয়া। এটা হচ্ছে যে আমি প্রিভিয়াস ক্লাসটাতে তোমাদেরকে দেখাইছিলাম হচ্ছে যে আমাদের শ্বাস প্রশ্বাস কিভাবে করতেছি আমরা, অর্থাৎ মেকানিজমটা দেখেছিলাম, জাস্ট প্রসেসটা দেখেছিলাম। এই শ্বাস প্রশ্বাস যে করতেছি, আমাদের পেশিগুলো যে সংকুচিত হচ্ছে অথবা প্রসারিত হচ্ছে, এই যে সংকুচিত অথবা প্রসারিত হচ্ছে নিজে নিজেই কি হচ্ছে, কোনো কিছুই কিন্তু আমাদের শরীরে অটোমেটিক নিজে নিজে হয় না, আগে থেকে একটা ইন্ডিকেশন লাগে, দেন সংকোচন অথবা প্রসারণ ঘটে। তো এই যে ইন্ডিকেশনটা, এই ইন্ডিকেশনটা সব সময় আসবে আমাদের ব্রেইন থেকে, কারণ আমাদের ব্রেইন হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্ট্রাল কেন্দ্র। কেন্দ্র থেকে সব সিগন্যাল গেলেই গিয়ে শরীরে সব কাজ সম্পন্ন হয়। তাহলে কেন্দ্র থেকে কিভাবে সিগন্যালগুলো কাজ করে, অথবা আমাদের দেহে রাসায়নিক কিছু পদার্থ থাকে, এই পদার্থগুলো কিভাবে আমাদের দেহের শ্বসন প্রক্রিয়াটাকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, সেই জিনিসগুলোই আলোচনা করবো আজকে আমরা। প্রশ্বাস ও নিঃশ্বাস নিয়ন্ত্রণ, কন্ট্রোল অফ রেসপিরেশন। ঠিক আছে? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস, খুবই জটিল একটা প্রসেস। অনেকেই ইন্টারমিডিয়েট লাইফে এই প্রসেসটা স্কিপ করে চলে যায়, ঠিক আছে, পড়ে না, বাট বোর্ড কোশ্চেন অনেকবারই আসছে। তাহলে এই প্রসেসটা আমাদের জানা খুবই জরুরি। আজকে আমি খুব সহজভাবে তোমাদের সামনে এটা উপস্থাপন করার চেষ্টা করব। সবাই মাস্ট শেষ পর্যন্ত লাইভে থাকবা। আর হচ্ছে যারা জয়েন এখনো হয় নাই তাদেরকে জয়েন করতে বলো। তোমরা যারা জয়েন হচ্ছ তারা তোমরা তোমাদের নামটা একটু মেনশন করে দাও, ঠিক আছে? আচ্ছা, তো আসো, প্রশ্বাস ও নিঃশ্বাস নিয়ন্ত্রণ আমি শুরু করে দিচ্ছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো, যদি প্রিভিয়াস আমার লেকচার নাম্বার 1টা না দেখো, কষ্ট করে ওটা একটু দেখে নিবা, গ্রুপের মধ্যেই আছে। তোমরা একটু দেখে নিলে তোমাদের জন্য ইজি হবে আজকের প্রসেসটা জানা, ঠিক আছে? আচ্ছা, তো আসলে প্রশ্বাস ও নিঃশ্বাস নিয়ন্ত্রণ কন্ট্রোল কিভাবে হবে আমাদের এই শ্বাস প্রশ্বাসটা, একটু আমরা দেখি। দুইভাবে কন্ট্রোল হয় আমাদের দেহের মধ্যে। একটা হচ্ছে আমাদের স্নায়বিক নিয়ন্ত্রণ, মানে স্নায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্নায়ু কোথায় থাকে? আমাদের মস্তিষ্কে থাকে, তার মানে মস্তিষ্ক নিয়ন্ত্রণ করবে। আরেকটা পয়েন্ট হলো রাসায়নিক নিয়ন্ত্রণ, মানে কিছু রাসায়নিক সাবস্টেন্স আমাদের দেহের মধ্যে থাকে, সে রাসায়নিক সাবস্টেন্সগুলো দ্বারা এই যে প্রশ্বাস নিঃশ্বাসটা কমপ্লিটলি নিয়ন্ত্রিত হতে পারে, ঠিক আছে? তো আসলে যে স্নায়বিক নিয়ন্ত্রণ, রাসায়নিক নিয়ন্ত্রণ, দুইটার কম্বিনেশনে কিন্তু প্রশ্বাস নিঃশ্বাসটা নিয়ন্ত্রিত হয়। তো স্নায়বিক নিয়ন্ত্রণের সাথে রিলেটেড হচ্ছে আমাদের রেসপিরেটরি মাসেলগুলো, রেসপিরেটরি পেশিগুলো। দেখো, এখানে আমি গত ক্লাসে এরকম একটা লাংসের চিত্র আঁকছিলাম, যে চিত্রটার মধ্যে আমি দেখাইছিলাম আমাদের লাংসের এই যে এইটা হচ্ছে ট্রাকিয়া অথবা শ্বাসনালী। শ্বাসনালীটা এই জায়গায় এসে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, এই দুইটা ভাগকে আমরা বলবো ব্রঙ্কাস। এই দুইটা ভাগকে আমরা বলবো ব্রঙ্কাস। ব্রঙ্কাস গুলো এসে এই যে নীল কালার দেখতেছি, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হয়ে আমাদের ফুসফুসের মধ্যে প্রবেশ করছে, এই ভাগগুলোকে আমরা বলবো ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল। আর এই লাংসটাতে আমি দেখেছি জাস্ট গত ক্লাসের এই চিত্রটা, এই যে লাল কালারের যেগুলো আছে এগুলো হচ্ছে পরশুকা বা রিবস, আমাদের বুকের খাঁচার কিছু অস্থি। এবং পরশুকার মাঝে মাঝে সবুজ কালারের এই অংশগুলো হচ্ছে পেশি। কি পেশি? ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশি। আচ্ছা, তো এটা যদি ইন্টারকোস্টাল পেশি হয়, নিচে দিয়েও একটা পেশি থাকবে, যে পেশিটা সাধারণত প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এই পেশিটাকে আমরা বলবো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, যেটা বক্ষ গহ্বরকে উদর গহ্বরকে আলাদা করে।
আচ্ছা, তাহলে এই যে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি এদের সংকোচন হবে কিভাবে হবে? স্নায়বিক নিয়ন্ত্রণ দ্বারা এদের সংকোচনটা সংগঠিত হবে। তাহলে পেশি এবং স্নায়ু এই দুইজনের কম্বিনেশনের মাধ্যমে আসলে আমাদের প্রশ্বাস নিঃশ্বাসটা সমন্বিতভাবে সম্পন্ন হয়ে থাকে, ঠিক আছে? তো স্নায়ুর দ্বারা হবে আমাদের পেশির নিয়ন্ত্রণগুলো, ঠিক আছে? তো এটা কিভাবে হয় আমরা একটু আগে ব্রেইনের একটু আমাদের স্ট্রাকচারটা দেখি, যেহেতু এখানে স্নায়ুর কথা বলে দিছি আমি, স্নায়ুর কথা বলে দিই মানে তোমার ব্রেইনের স্ট্রাকচার বুঝতে হবে। তাহলে একটু ব্রেইনের একটু স্ট্রাকচারটা দেখি। এটা হচ্ছে যে আমাদের মস্তিষ্কের একটা গঠন। মস্তিষ্কের গঠনের মধ্যে এই যে উপরে দেখতেছি এই অংশটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, মাঝ বরাবর থাকে মধ্য মস্তিষ্ক, নিচের দিকে থাকে পশ্চাৎ মস্তিষ্ক। আমাদের মস্তিষ্ককে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। তাইলে এই যে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, আমার লাগবে এখন পশ্চাৎ মস্তিষ্ক, কারণ আমাদের এই পুরো শ্বাস প্রশ্বাসটা নিয়ন্ত্রণ করে পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে একটু দেখি, এই যে পশ্চাৎ মস্তিষ্কের এই ঠিক এই জায়গা বরাবর একটা ফুলের মতো অংশ দিছি আমি, দেখো ফুলের মতো একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, এই স্ট্রাকচারটাকে আমরা বলবো সেরেবেলাম। এর পরবর্তীতে এখানে একটা ফল অংশ দিছি, এখানে একটা ফল অংশ দিছি। ফল অংশ দেখতে সবারই ভালো লাগে। তাহলে এই যে ফল অংশ, এই অংশটা এবং এই অংশটাকে আমরা বলবো পন্স। পন্স। আর এই অংশটাকে আমরা বলবো মেডুলা অবলাঙ্গাটা। তাহলে পন্স এবং মেডুলা অবলাঙ্গাটা সেরেবেলাম, এই তিনটা অংশ হলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ। জাস্ট আমি তোমাদের ভালোভাবে বোঝার জন্য এই লাল কালারের পন্স আর মেডুলা অবলাঙ্গাটাকে একটু বড় করে এখানে আসছে, ঠিক আছে? এই পন্স এবং মেডুলা অবলাঙ্গাটা কিন্তু মূলত শ্বসনটাকে কন্ট্রোল করে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখি এই যে উপরের ফল অংশটা, এই ফল অংশটাকে আমরা বলছি পন্স, এবং এই যে নিচের ফল অংশটা, এই ফল অংশটাকে আমরা বলছি মেডুলা অবলাঙ্গাটা। এই মেডুলা অবলাঙ্গাটা থেকে নিচের দিকে সুষুম্না স্নায়ুটা নেমে যায়, ঠিক আছে? স্পাইনাল কর্ডটা নিচের দিকে আমাদের মেরুদণ্ড বরাবর, মাঝ বরাবর নেমে যায়। আচ্ছা, তো আমরা এই যে পন্স আর এই যে মেডুলা অবলাঙ্গাটা এগুলোর একটু স্ট্রাকচার জানি, তাহলে আমাদের শ্বসনটা জানতে খুব ইজি হয়ে যাবে। দেখো টোটাল চার ধরনের শ্বসন কেন্দ্র বা আমরা বলি রেসপিরেটরি সেন্টার আমাদের এই পন্স আর মেডুলা অবলাঙ্গাটায় থাকে। আমি সবুজ কালার দিয়ে ইন্ডিকেট করে দিছি চারটা শ্বসন কেন্দ্র। এগুলোর নামগুলো আমি এখানে লিখে দিছি, একটু ভালো করে খেয়াল করলে বুঝবা। প্রথমটা হচ্ছে নিউমোট্যাক্সিক কেন্দ্র। নিউমোট্যাক্সিক কেন্দ্রকে এনসি দিয়ে দেখাইছি, এই তো এনসি, তার মানে এইটা হচ্ছে নিউমোট্যাক্সিক কেন্দ্র, এটা অবস্থান করতেছে পন্সে। দেন অ্যানিউস্টিক কেন্দ্র, অ্যানিউস্টিক কেন্দ্রকে এসি দিয়ে দেখাইছি, এসি হচ্ছে এটা, তার মানে অ্যানিউস্টিক কেন্দ্রটা পন্সে অবস্থান করতেছে। দেন প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র, ইনস্পিরেটরি সেন্টার আইসি, এক্সপিরেটরি সেন্টার, ঠিক আছে, ইসি। ইনস্পিরেটরি সেন্টার এইটা, এক্সপিরেটরি সেন্টার এইটা, তার মানে এই যে প্রশ্বাস আর নিঃশ্বাস কেন্দ্র এটা অবস্থান করতেছে মেডুলাতে, বাট নিউমোট্যাক্সিক এবং অ্যানিউস্টিক এই দুটো নতুন কেন্দ্র এরা অবস্থান করতেছে পন্সে। তো তোমাদের কোশ্চেন আসবে যে প্রশ্বাস নিঃশ্বাস কেন্দ্র কোথায় অবস্থান করে? আনসার মেডুলা। অথবা মেডিকেল অ্যাডমিশনে যদি এরকম কোশ্চেন আসে শ্বসন কেন্দ্র কোথায় অবস্থান করে, তাও তুমি আনসার দিবা মেডুলা অর পন্স। বাট তোমার যদি কোশ্চেন করে এরকম যে শ্বাস প্রশ্বাস হার অথবা প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ হার কে নিয়ন্ত্রণ করে? হার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে যে একটা প্রশ্বাস নিঃশ্বাস হচ্ছে এই জিনিসটা কে কন্ট্রোল করবে, তাইলে আনসারটা হবে শুধু পন্স, তখন আর মেডুলা আসবে না। মেডুলাতে তুমি যদি বলো প্রশ্বাস নিঃশ্বাস কেন্দ্রগুলোই অবস্থান করে, নিউমোট্যাক্সিক আর অ্যানিউস্টিক কেন্দ্রগুলো মেডুলাতে থাকে না। তাহলে এটা হচ্ছে আমাদের পয়েন্ট, চারটা কেন্দ্র সম্পর্কে আমরা জানলাম। এই কেন্দ্রগুলো দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয় এই প্রসেসটা একটু আমরা দেখব। এই জায়গায় আমাদের একটা জিনিস জানা লাগবে, আমাদের দেহে সম্পূর্ণ দেহের প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণের জন্য কিছু কেমিক্যাল সাবস্টেন্স লাগে। লাইক তোমরা সবাই জানো আমাদের সেলের মধ্যে যখন অক্সিজেন যায় তখন কোষের খাদ্যের সাথে অক্সিজেনের একটা জারণ বিক্রিয়া ঘটে, তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। আমি একটু শর্টকাটে রিঅ্যাকশনটা দেখাই। অক্সিজেন যখন আমাদের কোষে যায় তখন কোষের খাদ্য মানে কি গ্লুকোজের সাথে রিঅ্যাকশন করে তৈরি করে কি কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O প্লাস ATP মানে শক্তি। তাহলে এই রিঅ্যাকশনটা হচ্ছে শ্বসন বিক্রিয়া, তৈরি হয় কিন্তু কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডের কিন্তু আমাদের শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাহলে আমরা এই রিঅ্যাকশনটার মাধ্যমে একটু ভালো করে জেনে নিই যে কার্বন ডাইঅক্সাইড আসলে কিভাবে ভূমিকা রাখে। সাপোজ
তোমার শরীরে কার্বন ডাইঅক্সাইড এখন তৈরি হচ্ছে, তাহলে তোমার রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড যখন রক্তের মধ্যে পরিবাহিত হবে, সার্কুলেট হবে, তখন পন্সের অ্যানিউস্টিক কেন্দ্রটা উদ্দীপিত হবে, উদ্দীপনা পাবে। যখন অ্যানিউস্টিক এই কেন্দ্রটা উদ্দীপনা পাবে, তখন এর থেকে একটা সিগন্যাল আসবে প্রশ্বাস কেন্দ্রে, তো ইন্সপিরেটরি সেন্টার, প্রশ্বাস কেন্দ্রে একটা সিগন্যাল আসবে, প্রশ্বাস কেন্দ্রে একটা সিগন্যাল আসবে। তো প্রশ্বাস কেন্দ্রে যখন একটা সিগন্যাল আসবে, প্রশ্বাস কেন্দ্র থেকে দুইটা স্নায়ু আমাদের দুইটা পেশিতে যায়। তাহলে একটু খেয়াল করি, এই যে প্রশ্বাস কেন্দ্র থেকে দুইটা স্নায়ু, এ 1 নাম্বার স্নায়ু, এই স্নায়ুটাকে আমরা বলবো ইন্টারকোস্টাল স্নায়ু, এটা যাবে ইন্টারকোস্টাল পেশিতে। এবং প্রশ্বাস কেন্দ্র থেকে আরেকটা স্নায়ু বের হবে, এই স্নায়ুটাকে আমরা বলবো ফ্রেনিক স্নায়ু, এটা যাবে আমাদের ডায়াফ্রামে। তাহলে এই প্রথম স্নায়ুটাকে আমরা বলতেছি ইন্টারকোস্টাল স্নায়ু, এই যাবে ইন্টারকোস্টাল পেশিতে, এই যাবে ইন্টারকোস্টাল পেশিতে। এবং দ্বিতীয় স্নায়ুটাকে আমরা বলতেছি ফ্রেনিক স্নায়ু, এই যাবে আমাদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রামে। তাহলে দেখো, ইন্টারকোস্টাল স্নায়ু আর ফ্রেনিক স্নায়ু যখন একটা উদ্দীপনা প্রশ্বাস কেন্দ্র থেকে নিয়ে আমাদের ইন্টারকোস্টাল পেশি আর ডায়াফ্রামকে দিবে, তখন ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রাম কিন্তু সংকুচিত হবে। আমরা প্রিভিয়াস ক্লাস অনুসারে জানি, ইন্টারকোস্টাল পেশি আর ডায়াফ্রাম যখন সংকুচিত হয়, ডায়াফ্রাম সংকুচিত হইলে নিচের দিকে নামে, ডায়াফ্রাম সংকুচিত হইলে নিচের দিকে নেমে যায়, ঠিক আছে। এবং ইন্টারকোস্টাল পেশি যখন সংকুচিত হয়, তখন এই যে পরশুকাগুলো আছে এবং এই যে মাঝখানে থাকে, মাঝখানে অবস্থান করে আমাদের স্টার্নাম বা উরফলক, এই উরফলক এবং পরশুকা এই দুটো এরকম নিচু অবস্থায় থাকে। বাট যখন সংকুচিত হবে, একটা সিগন্যালের মাধ্যমে সংকুচিত হয়েছে, তখন তারা এরকম উপরের দিকে উঠে যায়। তো আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস নিচ্ছি এবং শ্বাস পালাচ্ছি, ঠিক আছে। শ্বাস নেওয়ার সময় এটা উপরের দিকে উঠে গেল, যখন উপরের দিকে উঠে গেল, পাশাপাশি লেন্থটা বেড়ে গেল আমাদের বুকে, সামনে পিছনের লেন্থটা বেড়ে গেল। এবং ডায়াফ্রাম যখন নিচের দিকে নামলো, উপরের নিচের লেন্থও বেড়ে গেল। তো পুরোপুরি বুকের একটা লেন্থ বেড়ে গেল, মানে বুকের আয়তন বাড়ছে। আয়তন যদি বাড়ে, চাপ কমছে, চাপ কমা মানে বায়ু বাহিরের বাতাস থেকে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপে আমাদের লাংসের ভিতরে প্রবেশ করবে। তাহলে বায়ু যদি বাহিরের থেকে ভেতরে প্রবেশ করে, তাহলে আমাদের লাংসে বায়ু দ্বারা ফুল ফিল আপ হয়ে যাবে। এতটুকু পর্যন্ত ঘটনা আমরা প্রিভিয়াস ক্লাসেও দেখছিলাম। আচ্ছা, এখন ধরি আমরা বায়ু দ্বারা ফিল আপ হয়ে গেল। এরপর দেখো, আমি তোমাদেরকে বলছিলাম এটা হচ্ছে ট্রাকিয়া, এই দুটো হচ্ছে ব্রঙ্কাস এবং এইগুলো হচ্ছে ব্রঙ্কিউল। আমি একটু নামটা লিখে দিই। এই যে নীল কালারের এই জিনিসগুলো দেখেছি, এই জিনিসগুলোকে আমরা বলবো ব্রঙ্কিওল। আচ্ছা, এই ব্রঙ্কিওল গুলোর মধ্যে কিছু রিসেপ্টর থাকে, এই ব্রঙ্কিওল গুলোর মধ্যে কিছু রিসেপ্টর থাকে। হোয়াট ইজ রিসেপ্টর? রিসেপ্টর মানে হচ্ছে সংগ্রাহক। কি সংগ্রহ করবে একটু দেখো, ব্রঙ্কিওল গুলোর মধ্যে কিছু টান সংগ্রাহক, বা আমরা ইংরেজিতে বলি স্ট্রেস রিসেপ্টর অবস্থান করে। এখন ভাই, আর টান সংগ্রাহক মানে কি? তুমি একটা বেলুনকে ফুলাবা, আমরা কিন্তু অনেকে বেলুন পছন্দ করি, আবার অন্য নেগেটিভ মাইন্ডেড বেলুন মনে করি না, পজিটিভ মাইন্ডেড 5 টাকার বাজারে বেলুন পাওয়া যায়, ওগুলো ফুলাবা। তো যখন ফুলাবা, তখন দেখবা বেলুনটা ছোট ছিল, ফুলাইলে বেলুনটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। এবারে বেলুনটার বাইরে দিয়ে একটু হাত দিবা, ঠিক আছে। হাত দিয়ে যখন মোলায়েম ভাবে তাকে আদর করতে থাকবা, তখন দেখবা যে বেলুনটা অনেক টাইট ফিট হয়ে আছে। হ্যাঁ, টাইট বেলুন। তাহলে বাইরের থেকে যে বেলুনটা নরমাল ছিল, ফু বাতাস দিয়ে ফুলাই দিলা, তখন বেলুনটা টাইট হয়ে গেল। অর্থাৎ বেলুনের ভেতরে একটা প্রেসার তৈরি হইলো, একটা টান সৃষ্টি হইলো, বল তৈরি হইলো। এই টানটা আমাদের লাংসের ভিতরে তৈরি হয় যখন আমরা শ্বাস গ্রহণ করি, ঠিক আছে। তখন লাংসটা ফুলে যায় মানে লাংসের মধ্যে একটা টান সৃষ্টি হয়। এই টানটা গ্রহণ করে ব্রঙ্কিওলের টান সংগ্রাহক বা স্ট্রেস রিসেপ্টর। এটা সে গ্রহণ করে একটা স্নায়ুর মাধ্যমে এই সিগন্যালটা নিঃশ্বাস কেন্দ্রে পাঠায়। সেই স্নায়ুটা কি? সেই স্নায়ুটা হলো ভেগাস স্নায়ু, কমন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নায়ু, ভেগাস স্নায়ু। তাহলে ভেগাস স্নায়ুর মাধ্যমে একটা সিগন্যাল সে কোথায় পাঠাবে? এই এক্সপিরেটরি সেন্টার মানে নিঃশ্বাস কেন্দ্রে সে পাঠিয়ে দিবে। তো তাহলে দেখো,
অলরেডি প্রশ্বাস হয়ে গেছে, বাতাস ঢুকছেও, এখন তো নিঃশ্বাস হইতে হবে। নিঃশ্বাস হওয়ার জন্য প্রথম শর্ত, স্ট্রেস রিসেপ্টর সিগন্যালটা গ্রহণ করছে, টানটা গ্রহণ করছে, গ্রহণ করে একটা ভেগাস নার্ভের মাধ্যমে সিগন্যালটা আমাদের নিঃশ্বাস কেন্দ্রে পাঠিয়ে দিল। ইন দ্য মিন টাইম, এই সময়ে এই যে আমাদের যে ইন্সপিরেটরি সেন্টার বা প্রশ্বাস কেন্দ্র ছিল, প্রশ্বাস কেন্দ্রটা একটা সিগন্যাল পাঠাবে নিউমোট্যাক্সিক সেন্টারে, নিউমোট্যাক্সিক কেন্দ্রতে। নিউমোট্যাক্সিক কেন্দ্রটা একটা সিগন্যাল পাঠাবে অ্যাকিউস্টিক কেন্দ্রতে। কেন অ্যাকিউস্টিক কেন্দ্রতে পাঠাইতে হবে এর একটু খেয়াল করো। শুরু হয়েছিল, প্রশ্বাসটা শুরু হয়েছিল কিন্তু অ্যাকিউস্টিক কেন্দ্রের কারণে, কারণ অ্যাকিউস্টিক কেন্দ্র উদ্দীপিত হয়েছিল, সেই সিগন্যাল প্রশ্বাস কেন্দ্রে পাঠাইছে, প্রশ্বাস হয়েছে। তাহলে অ্যাকিউস্টিক কেন্দ্রকে এখন দমাই ফেলতে হবে, না হলে প্রশ্বাসটা অফ হবে না। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এই যে প্রশ্বাস কেন্দ্র থেকে একটা সিগন্যাল নিউমোট্যাক্সিক কেন্দ্র, নিউমোট্যাক্সিক কেন্দ্র থেকে একটা সিগন্যাল অ্যাকুস্টিক কেন্দ্রতে গেল। অ্যাকুস্টিক কেন্দ্র নিউমোট্যাক্সিক কেন্দ্রের সিগন্যাল পায়ে একটু দমিত হয়ে যাবে, ডাউন হয়ে আসবে, তার মানে প্রশ্বাস কমাচ্ছে। ইন দ্য মিন টাইম দেখো ভ্যাগাস নার্ভের মাধ্যমে একটা সিগন্যাল কিন্তু নিঃশ্বাস কেন্দ্রে গেছে, তার মানে আলটিমেটলি আমি বুঝাইতে চাচ্ছি প্রশ্বাস অফ করে দিলাম, নিঃশ্বাসটাও উদ্দীপিত হইল, তাইলে এখন নিঃশ্বাস হবে, বাতাসটা যে নিছো বাতাসটা এখন বের হয়ে যাবে। ঠিক আছে, তো বাতাসটা বের হয়ে গেলে কাহিনীটা কি হবে, বাতাসটা বের হয়ে গেলে যে আমাদের এই যে স্টারনাম ছিল এবং এই দুইটা যদি আমরা পরশুকা ধরি, যখন আমি শ্বাস নিছিলাম উপরে উঠছিল, এখন আমরা বাতাস বের করে দিব, নিচের দিকে নেমে যাবে, তাহলে স্টারনামটাও নিচের দিকে নামলো এবং পরশুকাগুলো নিচের দিকে নামলো, তো আলটিমেটলি বুকের ভিতরে সব আয়তন কমে গেল, তার মানে বুকের থেকে বাতাসটা অটোমেটিক্যালি বাইরে বের হয়ে গেল উইথ কার্বন ডাইঅক্সাইড। তাইলে আমাদের কার্বন ডাইঅক্সাইডের দ্বারা বাতাসটা বাইরে বের হয়ে গেলে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা কন্ট্রোল করাইতে কাদেরকে লাগতেছে, চারটা শ্বসন কেন্দ্রকে আমাদের লাগতেছে। তো এখন দেখো আবার প্রশ্বাসটা কিভাবে শুরু হবে ভাইয়া, আবার প্রশ্বাসটা শুরু হবে যখনই তোমার বাতাস বের হয়ে চলে গেছে। তো লাংস তো এখন আর ফুলে নাই, বেলুন তো আর ফুলে নাই, বেলুন ধরো তুমি ছেড়ে দিছো, বাতাস ফুলে এরপর তুমি ছেড়ে দিছো, ছেড়ে দেওয়ার পর টান টান পাইলাম। এখন যখন বাতাসটা ওপেন করে দিবা, বেলুনটা ওপেন করে দিবা, তখন বাতাসটা বেলুন থেকে বের হয়ে যাবে, তখন বেলুনের ভিতর তার বাতাস নেই। এবার বেলুনটা ধরো, আর তো টান নাই বেলুনের ভিতরে, টান শেষ, সব বাতাস চলে গেছে। তো লাংসের থেকে যখন বাতাসটা বের হয়ে যাবে, আমাদের লাংসের ভিতরে আর কোনো টান থাকবে না। যদি টান না থাকে তাহলে এই যে টান সংগ্রাহক ছিল ব্রঙ্কিওলে, এই টান সংগ্রাহকগুলো তো আর কোনো সিগন্যাল পাবে না, কারণ টানই তো নাই, বাতাসই তো নাই, ঠিক আছে, ফোলাই তো নাই। তাহলে কি হবে, এই আর সিগন্যালটা ভ্যাগাস নার্ভের মাধ্যমে নিঃশ্বাস কেন্দ্রে পাঠাবে না। নিঃশ্বাস কেন্দ্র যদি অ্যাক্টিভ না থাকে, নিউমোট্যাক্সিক সেন্টার অ্যাক্টিভ হবে না। নিউমোট্যাক্সিক সেন্টার যদি অ্যাক্টিভ না হয়, সে তার প্রভাবটা অ্যাকিউস্টিক সেন্টারের উপর প্রভাব বিস্তার করতে পারবে না, তার মানে অ্যাকিউস্টিক সেন্টারটা আবার উদ্দীপিত হতে থাকবে। নিঃশ্বাস কেন্দ্রতে যেহেতু কোনো সিগন্যাল যাচ্ছে না, কোনো টান নাই, কোনো সিগন্যাল যাচ্ছে না, নিঃশ্বাস কেন্দ্রটা প্রদমিত হতে থাকবে, অ্যাকিউস্টিক সেন্টারটা উদ্দীপিত হতে থাকবে। অ্যাকিউস্টিক সেন্টার উদ্দীপিত হওয়া মানে আবার একটা সিগন্যাল প্রশ্বাস কেন্দ্রে, প্রশ্বাস কেন্দ্র থেকে ইন্টারকোস্টাল স্নায়ু, ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে সিগন্যাল ইন্টারকোস্টাল পেশি ডায়াফ্রামে, মানে সংকোচন, সংকোচন মানে প্রশ্বাস, প্রশ্বাস যখন হবে তখন টান সংগ্রাহক একটা সিগন্যাল গ্রহণ করে সেটা নিঃশ্বাস কেন্দ্রে পাঠাবে, আবার নিঃশ্বাস, নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে টান সংগ্রাহক আর সিগন্যাল পাঠাবে না, তো নিঃশ্বাস কেন্দ্রটা ডাউন হয়ে যাবে, নিঃশ্বাস কেন্দ্র ডাউন হয়ে গেলে অ্যাকিউস্টিক সেন্টার আবার উদ্দীপিত হবে, আবার প্রশ্বাস কেন্দ্রে সিগন্যাল পাঠাবে, আবার প্রশ্বাস। এইভাবে ছন্দময় একটা প্রক্রিয়ার মাধ্যমে টোটালি আমাদের প্রশ্বাস এবং নিঃশ্বাস দুইটাই ব্রেইন দ্বারা কন্ট্রোল হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, তো স্নায়ু দ্বারা হয় নিয়ন্ত্রণ, ভূমিকা থাকে পেশিরও। স্নায়ু আর পেশির এই ভূমিকায় নেই কোনো রেশিও, তুমি কোনো রেশিও এখানে করতে পারবে না, জাস্ট এটা একটা নর্মাল প্রসেসের মাধ্যমে তোমার শরীরে কন্টিনিউ হইতে থাকবে। ঠিক আছে, তো এই প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু আবার শর্টকাটে 2 মিনিট একটা রিভিউ দিচ্ছি। যে আমরা দেখি এটা হচ্ছে যে আমাদের মস্তিষ্ক আমাদের প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ করার জন্য আমাদের স্নায়বিক ও রাসায়নিক 2 ধরনের নিয়ন্ত্রণ আছে। স্নায়বিক নিয়ন্ত্রণ মানে স্নায়ুর দ্বারা নিয়ন্ত্রণ, স্নায়ুর দ্বারা নিয়ন্ত্রণ মানে মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রণ। মস্তিষ্কের 3টে অংশ থাকে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। কোনটা নিয়ন্ত্রণ করে? পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের কোন জায়গাগুলো আমাদের শ্বসন নিয়ন্ত্রণ করে? পশ্চাৎ মস্তিষ্কের এই যে ফোলা অংশটা, এটাকে আমরা বলি পন্স, এবং নিচের দিকের ফোলা অংশ এটাকে আমরা বলি মেডুলা ব্লাঙ্কাটা। তাহলে এই জিনিসটাকে, এই অংশটাকে আমি জাস্ট এখানে একটু বড় করে আঁকছি। তাহলে এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলতেছি পন্স, নিচের এই অংশটা এটাকে আমরা বলতেছি মেডুলা ব্লাঙ্কাটা। পন্স এবং মেডুলা ব্লাঙ্কাটায় কিছু শ্বসন কেন্দ্র থাকে, কেন্দ্রগুলো থেকে শ্বসন নিয়ন্ত্রিত হয়। কিভাবে? 4টা শ্বসন কেন্দ্রের নাম আমি এখানে লিখে দিচ্ছি। নিউমোট্যাক্সিক কেন্দ্র,
অ্যানিওস্টিক কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। নিউমোট্যাক্সিক, অ্যানিওস্টিক এই দুজন থাকবে পন্সে, প্রশ্বাস নিঃশ্বাস এই দুজন থাকবে মেডুলাতে। তাহলে অবজেক্টিভ, মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভ, প্রশ্বাস আর নিঃশ্বাস কেন্দ্র কোথায় থাকে? আনসার হইল মেডুলাতে। যদি তোমাকে বলে শ্বসন কেন্দ্র কোথায় থাকে, দোনোটাতেই থাকে, পন্সেও থাকে মেডুলাতেও থাকে, দুইটাই আনসার, দুইটাই দেখাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখি এখন সিগন্যালটা কিভাবে আসে। সাপোজ ধরো আমাদের কোষের ভিতর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা পুরো দেহে সার্কুলেট হচ্ছে। এখন এই কার্বন ডাইঅক্সাইডটা সিগন্যাল অ্যাকিউস্টিক সেন্টার পাবে, পেয়ে এসে উদ্দীপিত হবে, উদ্দীপিত হয়ে তার থেকে একটা সিগন্যাল পাঠাবে প্রশ্বাস কেন্দ্রে। প্রশ্বাস কেন্দ্র ইন্টারকোস্টাল স্নায়ু ও ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে ইন্টারকোস্টাল পেশি ও ডায়াফ্রামে সিগন্যাল পাঠাবে। তখনই ইন্টারকোস্টাল পেশি আর ডায়াফ্রাম সংকুচিত হবে। যখন তারা সংকুচিত হবে, ডায়াফ্রাম নিচে নেমে যাবে, তার মানে অনুদৈর্ঘ্য ব্যাসটা বৃদ্ধি পাবে। ইন্টারকোস্টাল পেশি যখন সংকুচিত হবে, রিবস গুলো উপরে উঠে আসবে, স্টারনামটাও উপরে উঠে আসবে। আলটিমেটলি দেখা যাবে আমাদের অনুপ্রস্থ এবং সামনে পিছনে ব্যাসটা বৃদ্ধি পাইলো, লাংসের ব্যাস বৃদ্ধি পাইলো, লাংসের আয়তন বৃদ্ধি পাইলো, আয়তন যদি বৃদ্ধি পায় লাংসের ভিতরে বাতাস প্রবেশ করলো, বাতাস প্রবেশ করার ফলে বেলুনের মতো টাইট টাইট একটা অবস্থা হয়ে গেল। এই টাইট যে অবস্থাটা, এই টাইট অবস্থাটা থেকে এখন তো বাতাসটা আবার বেরও করে দিতে হবে, অর্থাৎ নিঃশ্বাসও করতে হবে। তাহলে আমাদের এই যে ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে দুইটা শ্বাসনালী, শ্বাসনালীর পরে ব্রঙ্কিওল, এই ব্রঙ্কিওল গুলোর ভিতরে কিছু টান সংগ্রাহক থাকে, স্ট্রেস রিসেপ্টর। এই স্ট্রেস রিসেপ্টর গুলো এই যে টানটা হইলো, লাংসটা যে ফুলে গেল, বাতাস ভরে গেল, এটা বুঝতে পারে। বুঝতে পারে সে একটা সিগন্যাল ভেগাস স্নায়ুর মাধ্যমে পাঠায় নিঃশ্বাস কেন্দ্রে। নিঃশ্বাস কেন্দ্র কি করে? তখন নিঃশ্বাস ঘটাবে, মানে হচ্ছে যে বাতাসটা বের করে দিবে। তো নিঃশ্বাস ঘটানোর জন্য কিন্তু এই যে প্রশ্বাস কেন্দ্রকে যে উদ্দীপনা দিয়েছিল অ্যাকিউস্টিক সেন্টার, এইকেও কিন্তু দমাইতে হবে, দমিত করতে হবে। তাহলে কি করতে হবে? প্রশ্বাস কেন্দ্র থেকে একটা সিগন্যাল নিউমোট্যাক্সিক কেন্দ্রে, নিউমোট্যাক্সিক কেন্দ্র থেকে একটা সিগন্যাল অ্যাকিউস্টিক কেন্দ্রতে যাবে, অ্যাকিউস্টিক কেন্দ্র দমিত হয়ে যাবে, নিঃশ্বাস কেন্দ্র অ্যাক্টিভ হয়ে যাবে, নিঃশ্বাস সংগঠিত হবে। এরপরে যখন বাতাস সব লাংস থেকে বের হয়ে যাবে, তখন তার কোনো টান নাই, টান কোনো উদ্দীপনা নেই। তখন কি হবে? নিঃশ্বাস কেন্দ্র প্রদমিত হবে, অ্যাকিউস্টিক সেন্টার উদ্দীপিত হবে, প্রশ্বাস কেন্দ্রতে সিগন্যাল আসবে, স্নায়ুর মাধ্যমে পেশিতে আসবে, আবার সংকুচিত, আবার লাংস ফুলে গেল, আবার বাতাসে ভরে গেল, দেন আবার আমাদের স্ট্রেস রিসেপ্টরের সে সংগ্রহটা একটা সিগন্যাল আসলো, সিগন্যালটা ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে নিঃশ্বাস কেন্দ্রে গেল। তাহলে টোটাল এই যে প্রসেসটা, এই প্রসেসটা পুরোপুরি সংগঠিত হচ্ছে আমাদের ব্রেইন এবং আমাদের মাসেল দ্বারা। তাহলে ব্রেইন আর মাসেলের দোনোটারই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের শ্বাস প্রশ্বাসটাকে নিয়ন্ত্রণের জন্য। আমরা শুধু কি সুন্দর নিয়ে যাচ্ছি, বাট চিন্তাও করতেছি না ভেতরে যে এতগুলো কাহিনী ঘটতেছে। ঠিক আছে? তাহলে এগুলো খুবই জটিল জিনিস, খুবই সুন্দর জিনিস, মানব দেহ আসলেই অদ্ভুত। আচ্ছা, তো আসো আমরা জাস্ট প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণের স্নায়বিক ধাপটাতে পার হলাম, দেন আমরা প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণের রাসায়নিক ধাপটাও দেখে ফেলি। যেহেতু আমরা স্নায়বিকটা দেখে ফেলছি, রসায়নও তো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রসায়নেরও গুরুত্ব বেশ। রসায়নের মাধ্যমেই স্নায়বিক ও রাসায়নিক নিয়ন্ত্রণ প্রক্রিয়া হয় শেষ। তাহলে রসায়নকে তুমি ফেলে দিতে পারবা না, রসায়নের রসও এখানে লাগবে। কি রস? একটু সেটা একটু দেখবো, একটু খেয়াল করি আমরা। দেখো, রাসায়নিক নিয়ন্ত্রণে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, একটা হচ্ছে অক্সিজেন। এই তিনটা রাসায়নিক বস্তু, কেমিক্যাল সাবস্টেন্স। ঠিক আছে? রাসায়নিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে করে, শ্বসনটা কিভাবে তারা কন্ট্রোল করে, এর একটু আমাদের দেখতে হবে। তার আগে মনে রাখবা, এই রাসায়নিক ভূমিকার ক্ষেত্রে যখনই আমরা প্রশ্বাস কেন্দ্রে চলে আসব, অথবা যখনই আমরা মেডুলা অবলাঙ্গাটাতে চলে আসব, তখনই বুঝতে হবে যে শ্বসনটা সম্পন্ন হয়ে গেল। মেডুলা অবলাঙ্গাটা মানে কিন্তু প্রশ্বাস নিঃশ্বাস কেন্দ্র, মানে শ্বসনটা সম্পন্ন হয়ে গেল। তো এখন দেখো আমরা কিভাবে রাসায়নিক নিয়ন্ত্রণটা কন্ট্রোল করি। রাসায়নিক নিয়ন্ত্রণটা বোঝার জন্য আমাদের একটু হার্টের দিকে যাইতে হবে, আমাদের হৃৎপিণ্ডের দিকে যাইতে হবে। একটু ভালো করে খেয়াল করে, আজকে একটা চোরা টেকনিক শিখাবো তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের, সবাই জানো, চিত্র দেখে বুঝতেছ। হৃৎপিণ্ড থেকে এরকম বাঁকা হয়ে একটা ধমনী বেরোচ্ছে, এরকম বাঁকা হয়ে। ঠিক আছে? এই বাঁকা ধমনীটার নাম মহাধমনী, বা ইংরেজিতে আমরা বলি অ্যাওর্টা। মহাধমনী বা ইংরেজিতে আমরা বলি অ্যাওর্টা। এই মহাধমনীটা যখন বেঁকে যায়, এরকম বাঁকা হয়ে বের হয়, তখন এই বাঁকটাকে বলা হয় আর্চ অফ অ্যাওর্টা অথবা অ্যাওর্টিক আর্চ। তাহলে আমি এখানে লিখতে পারি এই জিনিসটা হলো অ্যাওর্টিক আর্চ। অ্যাওর্টিক ওয়ার্ডটা আসছে অ্যাওর্টা থেকে, অ্যাওর্টা মানে মহাধমনী, আর্চ মানে বাঁকা অংশটা। আচ্ছা, আর দেখো
এদিক থেকে দুইটা ধমনী উপরের দিকে উঠছে। এটা একটা চোরা টেকনিক, সবাই একটু খেয়াল করো। এই যে আমাদের ঘাড়ের দুই পাশে, এটা হচ্ছে আমাদের নিম্ন চোয়াল, হ্যাঁ, এটা হচ্ছে ম্যান্ডিবল বলি আমরা, বা হচ্ছে আমাদের নিম্ন চোয়াল। নিম্ন চোয়ালে একদম এই যে একটা পয়েন্ট তোমরা খেয়াল করবে, এই পয়েন্টটাতে ঘাড়ের দুই পাশে এখানে হাত দিবা, দুইটা আঙ্গুলি একসাথে দিবা না, একটা আঙ্গুল দিবা আগে। একটু খেয়াল করবা যে এখানে একটা বিট তুমি অনুভব করবা, তোমার হাতে একটা বিট, ঠিক আছে, একটা স্পন্দন তুমি অনুভব করবা। এই জায়গাটা তুমি যদি হাত দাও, একটু ভালো করে হাত দিলে অনুভব করবা, এই স্পন্দনটা হচ্ছে আমাদের ক্যারোটিড ধমনীর স্পন্দন। আমাদের ঘাড়ের দুই পাশ দিয়ে আমাদের মস্তিষ্কে দুইটা ধমনী ওঠে, এই দুইটা ধমনীকে আমরা বলি ক্যারোটিড ধমনী। ক্যারোটিড ধমনী। এখন চোরা টেকনিকটা হইলো, চোরা টেকনিকটা এটা কিন্তু জীবন মরণেরও একটা কথাবার্তা, যে দুই হাতেই একসাথে ক্যারোটিড ধমনী দেখতে যাবা না। 10 সেকেন্ড বা 15 সেকেন্ড যদি দুই হাতে জোর করে ধরে রাখো ক্যারোটিড ধমনীটা, তাহলে হৃৎপিণ্ড থেকে ব্লাড গুলো, দেখো হৃৎপিণ্ড থেকে ব্লাড গুলো মহাধমনী থেকে এই ক্যারোটিড ধমনী দিয়ে আমাদের ব্রেনে যায়। তো তুমি যখন এটাকে জোর করে প্রেস করে রাখবা, এরকম করে চাপ দিয়ে রাখবা দুই হাতে, দেখবা তখন এখান দিয়ে ব্লাড আর উঠতে পারবে না, মানে আমাদের ব্রেনে ব্লাড যাবে না। যদি তুমি একবার প্রেস করে রাখো, আমাদের ব্রেনে আর ব্লাড যাবে না। ব্লাড যদি না যায়, তখন দেখা যাবে যে আমাদের ব্রেনের নিউরনগুলো কাজ করবে না, আলটিমেটলি তোমার ব্রেন ডেথ হয়ে যাবে। ব্রেন ডেথ মানে মানুষ তুমিও মারা গেছো। তাহলে একটা জিনিস দেখবে, অনেকের ছবিতে অনেক সময় দেখা যাচ্ছে যে ঘাড়ের এখানে হাত দিয়ে অজ্ঞান করে ফেলে, এম করে হাত দিয়ে জোর করে অজ্ঞান করে ফেলে। এটা আসলে এই ক্যারোটিড ধমনীকে প্রেস করে বন্ধ করে দেয়। বন্ধ যখন করে দেয়, তখন মানুষটা অজ্ঞান, ইমিডিয়েট অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ ধরে প্রেস করে রাখলে, অনেকক্ষণ ধরে যদি ব্লাড সার্কুলেশন না যায়, ধরো 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, তখন মানুষটা ডেথ, মৃত্যু হয়ে যাবে। তাহলে এটা তোমাদের জন্য একটা খেয়াল করার বিষয়, এই দুই জায়গায় কখনো জোর করে আঙ্গুল দিয়ে ধরে রাখা যাবে না। দেখতে হলে একটা দেখো, এটা ছেড়ে দিয়ে এটা দেখো, ঠিক আছে? বন্ধু বান্ধবদের সাথে শত্রুতা আবার করতে যায় না এটা দিয়ে। আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ, আর এই দুটো হচ্ছে যে ক্যারোটিড ধমনী। তো এখন জিনিসটা কিভাবে হচ্ছে এটা যদি আমরা একটু খেয়াল করি, এই অ্যাওর্টিক আর্চ আর ক্যারোটিড ধমনীতে কিছু বডি বলতে কিছু বস্তু থাকে। লাইক আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, এই তো কালো কালারের কিছু বস্তু আছে এখানে, এখানে ধরো তোমার এই জায়গাগুলোতে আছে, ঠিক আছে? তাহলে এই যে অ্যাওর্টিক আর্চ আর এই তো ক্যারোটিড ধমনীগুলো, এদের মধ্যে কিছু বস্তু থাকে, এই বস্তুগুলোকে আমরা, বা বডি থাকে, বডি বা বস্তুগুলোকে আমরা বলি অ্যাওর্টিক বডি নাম অনুসারেই, ক্যারোটিড বডি নাম অনুসারেই। অ্যাওর্টিক আর্চে অ্যাওর্টিক বডি, ক্যারোটিড আর্চে ক্যারোটিড বডি। তাহলে ভাই এখন এটা কেন বলতেছে? এই অ্যাওর্টিক বডি আর এই ক্যারোটিড বডিতে কিছু কেমো রিসেপ্টর থাকে। দেখো এখানে আমি বলছিলাম স্ট্রেস রিসেপ্টর, রিসেপ্টর মানে সংগ্রাহক, তাহলে রিসেপ্টর মানে সংগ্রাহক। কেমো ওয়ার্ডটা কোথা থেকে আসছে? কেমিক্যাল বা রাসায়নিক থেকে আসছে। তাহলে এটা যদি একটু আমরা পার্থক্য দেখতে চাই, রিসেপ্টর মানে সংগ্রাহক, কি সংগ্রহ করবে সে? এ সংগ্রহ করবে, বাট কেমো, কেমো মানে হচ্ছে কেমিক্যাল, কেমো মানে কেমিক্যাল, কেমিক্যাল মানে রাসায়নিক। তাহলে রাসায়নিক একটা উদ্দীপনা সে সংগ্রহ করবে, রাসায়নিক একটা উদ্দীপনা সে সংগ্রহ করবে। এই সংগ্রহ করছিল টান ব্রঙ্কিওল থেকে, এই সংগ্রহ করবে রাসায়নিক উদ্দীপনা, ঠিক আছে? তাহলে এই কেমো রিসেপ্টর গুলা আমাদের মেডুলাতেও থাকে, মেডুলা অবলাঙ্গাটাতেও থাকে। আবার কেমো রিসেপ্টর গুলা আমাদের এই যে অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড ধমনীর অ্যাওর্টিক বডি, ক্যারোটিড বডি গুলোতেও থাকে, ঠিক আছে? আচ্ছা আসো, তো দেখো প্রসেসটা কেমন ভাইয়া। কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাইলে অথবা হাইড্রোজেন আয়ন বৃদ্ধি পাইলে কেন আমাদের শ্বসনটা বৃদ্ধি পায়, ঠিক আছে? আমরা এই জিনিসটা একটু খেয়াল করি। আমি তার আগে একটু তোমাদের জন্য এটা একটু ছবি তুলে ফেলি একটা। আচ্ছা, তো একটু আমরা এই জিনিসটা একটু এই জায়গায় দেখি জিনিসটা কেমন হবে। অ্যাওর্টিক বডি, ক্যারোটিড বডিতে কিছু কেমো রিসেপ্টর আছে, ঠিক আছে? আচ্ছা, তো জিনিসটা কেমন হবে? সাপোজ আমার দেহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাইছে, আমার দেহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাইছে বলতে আমার সেলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গুলো তৈরি হয়েছে, তৈরি হয়ে আমার সারা দেহে রক্তের মাধ্যমে প্রবাহিত হচ্ছে। রক্ত মানে কি আমি লাল কালার দিয়ে দেখাইছি, ধমনী গুলোই তো রক্তের প্রবাহ করে। তাহলে এই ধমনীগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা পরিবাহিত হচ্ছে অ্যাজ এ গ্যাস। তো দেখি কার্বন ডাইঅক্সাইড যখন পরিবাহিত হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা গ্রহণ করছে কে? কেমো রিসেপ্টর গুলো। কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক, কার্বন ডাইঅক্সাইড তো একটা রাসায়নিক বস্তু,
তাহলে রাসায়নিক বস্তুর এই যে পরিবহনটা এটা গ্রহণ করছে কেমোরিসেপ্টর গুলো, তাহলে কেমোরিসেপ্টর গুলো অ্যাক্টিভ হয়ে গেছে, রাসায়নিক বস্তু পেয়ে। কেমোরিসেপ্টর গুলো যখন অ্যাক্টিভ হয়ে গেছে, কেমোরিসেপ্টর কোথায় কোথায় ছিল আমরা দেখছিলাম, এই অ্যাওর্টিক বডি, ক্যারোটিড বডি, এই জায়গাগুলোতে ছিল। এই জায়গা থেকে কেমোরিসেপ্টর যখন অ্যাক্টিভ হয়ে গেছে, এই সিগন্যালটা স্নায়ুর মাধ্যমে, আবার স্নায়ু আসলে কিন্তু স্নায়ুর মাধ্যমে কোথায় চলে গেল, আমাদের প্রশ্বাস কেন্দ্রে চলে গেল, মেডুলা অবলাঙ্গাটার প্রশ্বাস কেন্দ্রে চলে আসলো। তাইলে আমরা যদি দেখি এই সিগন্যালটা আলটিমেটলি কোথায় চলে আসলো, আমাদের প্রশ্বাস কেন্দ্রে চলে আসলো। তাহলে প্রশ্বাস কেন্দ্রে অ্যাক্টিভ হয়ে গেল, কেমোরিসেপ্টর প্রশ্বাস কেন্দ্রে অ্যাক্টিভ করে দিল। প্রশ্বাস কেন্দ্র যখন অ্যাক্টিভ হবে, এবার তার তোমাদের বলার দরকার নেই, তোমরা এবার আমার চেয়ে বেশি জানো। প্রশ্বাস কেন্দ্র অ্যাক্টিভ মানে ইন্টারকোস্টাল স্নায়ু আর ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে এই সিগন্যালটা যাবে ইন্টারকোস্টাল পেশি আর ডায়াফ্রামে। ডায়াফ্রামের ইন্টারকোস্টাল পেশি সংকুচিত, আলটিমেটলি আমাদের বক্ষ গহ্বরের আয়তনটা বৃদ্ধি পেল। বক্ষ গহ্বরের আয়তন যখন বৃদ্ধি পাবে, আমাদের প্রশ্বাস ঘটবে। প্রশ্বাস ঘটার পরে স্ট্রেস রিসেপ্টর সেই সিগন্যালটা গ্রহণ করে ভ্যাগাস নার্ভের মাধ্যমে নিঃশ্বাস কেন্দ্রে পাঠাইলো। নিঃশ্বাস কেন্দ্রে পাঠানো মানে নিঃশ্বাসও ঘটলো, তাহলে প্রশ্বাস নিঃশ্বাস ঘটে গেল। কিন্তু আলটিমেটলি প্রশ্বাস কেন্দ্রতে যখন গেল, আলটিমেটলি বলা যেতে পারে যে আমাদের শ্বসন সংগঠিত হয়েছে, বলা যেতে পারে আমাদের শ্বসন সংগঠিত হয়েছে। তাহলে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধিতে দেখো এই ঘটনাটা ঘটতেছে। সেম ঘটনাটাই অক্সিজেনের কমে যাওয়ার কারণেও ঘটে। কার্বন ডাই অক্সাইড যদি শরীরের মধ্যে একটু বৃদ্ধি পায়, শ্বসন সংগঠিত হয়। সেম ঘটনাটা অক্সিজেন একটু কমে গেলেও সেম একই ঘটনাই ঘটে। আরেকটা প্রসেস আমরা একটু দেখতে পারি যে আচ্ছা, আরেকটা প্রসেস দেখতে পারি হাইড্রোজেন আয়নের কি ভূমিকা এখানে। আমি তো এখানে লিখছি হাইড্রোজেন আয়নের কি ভূমিকা। তোমরা সবাই জানো আমাদের দেহে কিন্তু অনেকগুলো অ্যাসিড আছে। অ্যাসিড ভাঙা মানেই হাইড্রোজেন আয়ন। আমাদের দেহে পানির মধ্যে অ্যাসিড যখনই আয়নিতে বিশ্লেষিত হবে, আয়ন বিশ্লেষণ, তখনই কিন্তু হাইড্রোজেন আয়ন তৈরি হয়ে যাবে। তাহলে এই যে হাইড্রোজেন আয়ন তৈরি হইল, এই হাইড্রোজেন আয়নগুলো ডিরেক্টলি আমাদের এই কেমোরিসেপ্টরকে একটা সিগন্যাল দিবে। এই কেমোরিসেপ্টরের সিগন্যালটা থ্রো 9 and 10 ক্রেনিয়াল নার্ভ, নবম এবং দশম করটিক স্নায়ু। নবম করটিক স্নায়ু হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু, দশম করটিক স্নায়ু হচ্ছে ভ্যাগাস স্নায়ু। নবম করটিক স্নায়ু হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু এবং দশম করটিক স্নায়ু হলো ভ্যাগাস স্নায়ু। নবম এবং দশম করটিক স্নায়ুর মাধ্যমে এই সিগন্যালটা চলে যাবে মেডুলা প্লাঙ্গাটাতে। মেডুলা প্লাঙ্গাটাতে কিন্তু প্রশ্বাস কেন্দ্র আছে, আলটিমেটলি প্রশ্বাস ঘটবে। তা আলটিমেটলি দেখবো আমরা যে শ্বসন সংগঠিত হলো। তাহলে এই জিনিসটার মাধ্যমে এই কেমিক্যাল সাবস্টেন্সটাও কিন্তু শ্বসনটা সংগঠিত করা হলো। তাহলে আমরা যদি খেয়াল করি যে আলটিমেটলি কিন্তু আমাদের স্নায়বিক নিয়ন্ত্রণ এবং রাসায়নিক নিয়ন্ত্রণ, দুইটা নিয়ন্ত্রণই কিন্তু আমাদের দেহের মধ্যে এই শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোনোটা একটা আরেকটার তুলনায় কম নয়। এই কোশ্চেনগুলো টুকিটাকি কিছু কোশ্চেন মেডিকেল অ্যাডমিশনে, ভার্সিটি অ্যাডমিশনে, বোর্ড অ্যাডমিশনে তো আসেই, বারবার ঘুরে ফিরে আসে। লাইক মেডিকেল অ্যাডমিশনের জন্য আজকের পড়া থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে 10 স্টার কোশ্চেন, মানুষের শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত। 1 নাম্বার আনসার মেডুলা, 2 নাম্বার আনসার পন্স। এখন কোশ্চেন অপশনে যদি দুইটাই অ্যান্সার থাকে, দুইটাই কারেক্ট, দুইটাই তাকাবা। তোমাকে যদি কোশ্চেনটা এইভাবে করে মানুষের প্রশ্বাস ও নিঃশ্বাস কেন্দ্র কোথায় অবস্থিত, অথবা শুধু কোশ্চেন করলো প্রশ্বাস কেন্দ্র কোথায় অবস্থিত, অথবা শুধু কোশ্চেন করলো নিঃশ্বাস কেন্দ্র কোথায় অবস্থিত, তাহলে আনসার হবে অনলি মেডুলা। বাট তোমাকে কোশ্চেন করলো যে শ্বাস প্রশ্বাস হার নিয়ন্ত্রণ করে কে, শ্বাস প্রশ্বাস হার নিয়ন্ত্রণ করে কে, দেন তুমি আনসার দেখাবা পন্স। যদি তোমাকে কোশ্চেন করে তোমার শ্বসনকে নিয়ন্ত্রণ করে অথবা শ্বসন কেন্দ্র কোথায়, তাইলে দুইটাই অ্যান্সার। দেখো দুইটা জায়গাতে কিন্তু শ্বসন কেন্দ্র আছে। আবার তোমাকে যদি শুধু প্রশ্বাস কেন্দ্র, শুধু নিঃশ্বাস কেন্দ্র বা প্রশ্বাস নিঃশ্বাস কেন্দ্র বলে, তাহলে প্রশ্বাস নিঃশ্বাস কেন্দ্র কিন্তু মেডুলাতে আছে। কোশ্চেনটা ভালো করে আগে পড়তে হবে। মেডিকেল অ্যাডমিশনে এরকম ঘুরে পেঁচে কোশ্চেন করে, আগে পড়তে হবে, পড়ে স্পেসিফিকলি অ্যান্সার করতে হবে। এখন তোমার যদি চিত্রটা মাথার ভিতর ঘুরে, এই পুরো বোর্ডটা যদি মাথার ভিতরে ঘুরে, এটা কোনো ব্যাপারই না। তুমি সৃজনশীল দেখতে পারবা, তুমি বোর্ড এক্সামিনে ভালো অবজেক্টিভ আনসার করতে পারবা, তুমি অ্যাডমিশনে তো ইনশাআল্লাহ পারবাই।
ঠিক আছে। আচ্ছা, আবার কোন স্নায়ুর মাধ্যমে সিগন্যাল আসে, কোন স্নায়ুর মাধ্যমে সিগন্যাল যায়, টান রিসেপ্টর কোথায় থাকে, কেমো রিসেপ্টর কোথায় থাকে, এই জিনিসগুলো পরীক্ষাতে কিন্তু আসে। তাহলে আমি একটু শর্টকাট রাসায়নিক নিয়ন্ত্রণটা একটু বলি। রাসায়নিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের হৃৎপিণ্ড থেকে একটা ধমনী বেরোয় যার নাম অ্যাওর্টা বা মহাধমনী। অ্যাওর্টা যখন বাঁক নেয় তখন থেকে আমরা বলি অ্যাওর্টিক আর্চ, এবং অ্যাওর্টা থেকে ঘাড়ের দুপাশ দিয়ে দুটো ধমনী ব্রেইনে যায় যাদেরকে আমরা বলি ক্যারোটিড ধমনী। এই অ্যাওর্টিক ধমনী আর ক্যারোটিড ধমনীতে কিছু বস্তু বা বডি থাকে যাদেরকে আমরা বলি অ্যাওর্টিক বডি, ক্যারোটিড বডি। অ্যাওর্টিক বডি আর ক্যারোটিড বডিতে থাকে কেমো রিসেপ্টর। রিসেপ্টর মানে সংগ্রাহক, কেমো মানে কেমিক্যাল, কেমিক্যাল মানে রাসায়নিক বস্তু বা রাসায়নিক একটা সংকেত সংগ্রাহক। ঠিক আছে। তো জিনিসটা কেমন হবে, কার্বন ডাইঅক্সাইড অথবা হাইড্রোজেন আয়নের বৃদ্ধিতে এই কেমো রিসেপ্টরটা সেই বৃদ্ধিটা অ্যাকসেপ্ট করবে, সিগন্যালটা গ্রহণ করবে, গ্রহণ করে আলটিমেটলি সব প্রসেসের মাধ্যমে আমাদের মেডুলাতে পাঠাবে। মেডুলাতে তো আমরা প্রশ্বাস কেন্দ্র আছে জানি, তার মানে প্রশ্বাস শুরু হয়ে যাবে, মানে শ্বসন করলো। অক্সিজেন কমে গেলেও একই ঘটনাটাই ঘটে। তাহলে রাসায়নিক নিয়ন্ত্রণে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অ্যাজ ওয়েল অ্যাজ স্নায়বিক নিয়ন্ত্রণের মতোই। তো এই জিনিসটা তোমরা, আমার ভিডিওটা তো সেভ থাকবে, তোমরা খুব ভালো করে একটু খেয়াল করে নিবে এই জিনিসটা। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্ট এই জিনিসটা বুঝতে পারে না, শ্বসন কেন্দ্রের নামগুলো মনে রাখতে পারে না। এটা তোমাদেরকে আমি ছবি দিয়ে দিচ্ছি, একটু ভালো করে এখনো যদি শিখে ফেলো তাহলে আর একাডেমিকেও তোমার কষ্ট করতে হচ্ছে না, অ্যাডমিশনে তো কষ্ট করতেই হচ্ছে না। ঠিক আছে, কোনো ইনফরমেশন বাকি নেই যা আমি তোমাদেরকে এখানের মধ্যে দেইনি। ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, নেক্সট রেগুলার ক্লাস তো আমি এই শ্বসন চ্যাপ্টারটারই একটা সিকোয়েন্স ফলো করে যাব, মানে নেক্সট স্টেপটা শ্বসনেরই পড়াবো। তোমরা সবাই নেক্সট ক্লাসটাতেও অ্যাটেন্ড করবা। ঠিক আছে। আচ্ছা, যদি কোনো সমস্যা হয়, কোনো সমস্যা নেই, পার্সোনালি ভাইয়াকে নক দিতে পারবা, ভাইয়া প্রবলেমের সলিউশন ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আশা করি সবাই মোটামুটি বুঝছো, কারো কোনো সমস্যা ইনশাল্লাহ নাই আশা করি। তো আজকে তাহলে আমাদের ক্লাসটা এখানেই সম্পন্ন হচ্ছে। তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই কোয়েশ্চেনটা বোর্ডে অনেকবার আসে, ঢাকা বোর্ড 2017-তে এই কোয়েশ্চেনটা আসছে, শুধু আমাদের মস্তিষ্ক দ্বারা কিভাবে আমাদের শ্বসনটা নিয়ন্ত্রিত হয়, কন্ট্রোল অফ রেসপিরেশন বাই আওয়ার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, মস্তিষ্ক দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয়, ঢাকা বোর্ড 2017 এই পুরো কোশ্চেনটা আসছে। আরো অনেকগুলো বোর্ডই আসছে, আমি শুধু ঢাকা বোর্ডের এক্সাম্পল দিলাম। 2017 মানে রিসেন্টলি আসছে। ঠিক আছে, তাহলে তুমি এটা ফেলে দিতে পারবে না, এই কোশ্চেন অবশ্যই তোমার পড়তে হবেই হবেই হবে। ঠিক আছে। আচ্ছা, তো আজকে তাহলে আমরা এখানেই শেষ করতেছি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা শ্বসনের সিকোয়েন্সি ইনশাল্লাহ পড়ে যাব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।